ভারত আর বাংলাদেশের বন্ধুত্বে কি তবে ফাটল ধরল? সম্প্রতি দুই দেশের মধ্যে প্রায় ৯৬০ কোটি টাকার একটা বিশাল প্রকল্প হঠাৎ করেই বাতিল হয়ে গেছে। কেন এমনটা হলো আর এর আসল প্রভাব কি হতে পারে? চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে পুরোটা বোঝার চেষ্টা করি। প্রকল্পের আর্থিক অঙ্কটা একবার দেখুন, প্রায় ৯৬০ কোটি টাকা। বুঝতেই পারছেন, এটা কোনো ছোটোখাটো বিষয় ছিল না। আর শুধু টাকাই নয়, এর সাথে জড়িয়ে ছিল চট্টগ্রামের বন্দরের কাছে প্রায় ১,০০০ একরের বিশাল একটা জমি। কৌশলগতভাবে যা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এত বড় আয়োজন, এত বড় একটা পরিকল্পনা এখন এক কথায় বাতিল। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? বাংলাদেশ সরকার কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের অর্থায়নে চট্টগ্রামে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথা ছিল, সেই প্রকল্পটা আর হচ্ছে না। আর এই একটা সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছে। এখন ভারতের জন্য এর মানেটা কি দাঁড়াচ্ছে? প্রথমত, বন্দর এলাকার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ১,০০০ একর জমির অধিকার হাতছাড়া হলো। দ্বিতীয়ত, টাটা এবং আদানির মতো বড় সংস্থাগুলোর জন্য যে বিশাল বিনিয়োগের সুযোগ ছিল, সেটাও আর নেই। আর সবশেষে, ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় যে সহজ ঋণের সুবিধা ছিল, সেখান থেকেও এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাদ পড়ে গেল। আচ্ছা, এই যে প্রকল্পটা বাতিল হলো, এটা আসলে কি ছিল? এর পেছনের স্বপ্নটাই বা কতটা বড় ছিল? চলুন একবার পেছনে ফিরে দেখা যাক। একবার কল্পনা করুন, পরিকল্পনা ছিল মিরসরায় আর মোংলায় একটা বিশাল শিল্প হাব গড়ে তোলার। বড় বড় ভারতীয় কোম্পানিগুলো সেখানে তাদের কারখানা খুলবে। এর ফলে কি হতো? বাংলাদেশে প্রচুর নতুন চাকরি তৈরি হতো, দেশের রপ্তানি আয় বাড়ত, আর ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথেও যোগাযোগ ব্যবস্থা আরও অনেক সহজ হয়ে যেত। মানে দুই দেশের জন্যই এটা একটা উইন উইন সিচুয়েশন ছিল। ভাবতে পারেন, লক্ষ্যটা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্পনগরী গড়ে তোলা। যে স্বপ্নটা এখন ভেঙে গেল, তার বিশালতাটা একবার ভাবুন। বেশ, তাহলে প্রশ্ন আসেই, বাংলাদেশ সরকার এত বড় একটা প্রকল্প কেন বাতিল করল? তাদের তরফ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যাটা কি দেয়া হচ্ছে? চলুন শোনা যাক। জানা যাচ্ছে, ভারতের অর্থনৈতিক অঞ্চলের জায়গায় বাংলাদেশ এখন ওই একই জমিতে তৈরি করতে চলেছে একটি মিলিটারি ইকোনমিক জোন। মানে যেখানে হওয়ার কথা ছিল ইন্ডাস্ট্রিয়াল হাব, সেখানে এখন তৈরি হবে দেশের সামরিক সরঞ্জাম। কি কি তৈরি হবে সেখানে? এই দেখুন, গোলাবারুদ, ট্যাঙ্কের বিভিন্ন যন্ত্রাংশ আর নানা ধরনের সামরিক সরঞ্জাম। অর্থাৎ ফোকাসটা বাণিজ্য থেকে সরাসরি প্রতিরক্ষার দিকে ঘুরে যাচ্ছে। এই পরিবর্তনটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মানে বেজার যুক্তি হল, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতি এখন খুব অনিশ্চিত। তাই দেশের প্রতিরক্ষাকে স্বনির্ভর করে তোলাটাই এখন সবচেয়ে জরুরি। তাদের মতে এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গল্পটা কি সত্যিই একটু সোজাসাপটা? সরকারি ব্যাখ্যার পাশাপাশি আরও একটা দিক কিন্তু উঠে আসছে, যা পুরো ঘটনাকে একটা নতুন মোড় দিচ্ছে। আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে উঠছে। এই স্লাইডটা একটু লক্ষ্য করুন, দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদিকে বাংলাদেশের দাবি, ভারত নাকি এই প্রকল্পে তেমন কোনো আগ্রহই দেখায়নি, কাজ এগোয়নি। আর অন্যদিকে বলা হচ্ছে আসল কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর সরকার পরিবর্তন। অভিযোগ উঠছে, নতুন সরকার আসার পর থেকেই নাকি কাজে ঠিকমতো সহযোগিতা করা হচ্ছিল না। এই টাইমলাইনটা দেখলে দুটো ঘটনার মধ্যে সংযোগটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০২৪ সালের মাঝামাঝি সময় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, সরকারের পতন ঘটল, আর ঠিক তখন থেকেই প্রকল্পের কাজ থেমে যায়। এর প্রায় ১.৫ বছর পর নতুন সরকার এসে প্রকল্পটি পুরোপুরি বাতিল করে দিল। সময়েরই মিলটা কি শুধুই কাকতালীয়? আর এখানেই কিন্তু গল্প শেষ হচ্ছে না। একটু গভীরে গেলে বোঝা যায়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নাও হতে পারে, বরং বাংলাদেশের নতুন সরকারের অধীনে ভারত সম্পর্কিত প্রকল্প বাতিলের একটা ধারা বা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরুন, শুধু এই একটা প্রকল্পই নয়, এর আগেও জিআরএসির সাথে ১৭৯ কোটি টাকার একটি নৌচুক্তি এবং একটি টাগবোট কেনার চুক্তিও বাতিল করা হয়েছে। পরপর এমন ঘটনা কিন্তু একটা নির্দিষ্ট দিকেই ইঙ্গিত করছে। তাহলে সব মিলিয়ে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই একের পর এক প্রকল্প বাতিল সম্ভবত কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং মনে হচ্ছে এটা বাংলাদেশের বৈদেশিক এবং অর্থনৈতিক নীতিতে এক বড় ধরনের কৌশলগত পরিবর্তনেরই একটা অংশ। এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন উঠছে, যখন এই অঞ্চলের মূল অংশীদারিত্বগুলো এভাবে ভেঙে যায়, তখন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা এবং স্থিতিশীলতার ভবিষ্যৎ কী? এই বড় প্রশ্নটা আমাদের সবার জন্য রইল। আজকের মতো এখানেই শেষ করছি।
বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।